নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আর যিনারা আজ নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, তাঁদের উদ্দেশ্যে বলবো সুস্বাগতম। এইরূপ বিভিন্ন ধরনের ভৌতিক গল্প যদি আমার চ্যানেল থেকে পেতে চান, তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশানটাকে অল করে দেবেন। তাহলে আমি যেইরূপ ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হব বা অলৌকিক গল্প নিয়ে উপস্থিত হব, সেগুলো সময় মতো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প দেখব। গল্পটির নাম হলো কি ভয়ঙ্কর রাত। 1950 সালের কথা। আমরা 3 বন্ধুতে জুনপুট বেড়াতে গেছি। তখন এখনকার মতো এমন যাতায়াতের সুবিধা ছিল না। কাঁথি থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জুনপুট যেতে হতো। আমরা 3 জনে খুব ভোর ভোর রওনা হলাম কাঁথি থেকে। ইচ্ছেটা জুনপুটের নির্জন সমুদ্র তীরে ঝাউবনের শোভা দেখব, জেলেদের মাছ ধরা দেখব, আর 2 দিনের ছুটি উপভোগ করে ফিরে আসব কলকাতায়। জুনপুট এখনো ভালো করে গড়ে ওঠেনি। তখনকার অবস্থা তাহলে বোঝো। না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা, না কোনো কিছু। জঙ্গলময় একটি গ্রাম ছিল জুনপুট। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্বও ছিল প্রায় 1 মাইল। আমরা কাঁথি থেকে মাইল 5 পায়ে হেঁটে যাওয়ার পর জুনপুটের সমুদ্র তীরে পৌঁছলাম। আমাদের 3 জনেরই ছিল সেই প্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে আমাদের সে কি আনন্দ। তখন গ্রীষ্মকাল, এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের সে কি নাচুনি। তাই দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরের চনমনে রোদের উত্তাপ এড়াতে আমরা তট সংলগ্ন ঝাউবনে বসে নানা রকম আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো থাকার ব্যাপার নিয়ে। একটা রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো তো কোনো আশ্রয় স্থানই দেখতে পেলাম না। কয়েকজন মাঝি মোল্লা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞেস করতে কেউ কথার উত্তরই দিল না আমাদের। একজন শুধু বলল, এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই, আপনারা কাঁথিতেই ফিরে যান। আমার সঙ্গে যে 2 জন বন্ধু ছিল, তাদের একজনের নাম ছিল বিমান, অপরজনের নাম প্রশান্ত। বিমান বলল, দেখুন আমরা অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তা আপনাদের নৌকোতেই আমাদের একটা রাত থাকবার ব্যবস্থা করে দিন না। মাঝি বলল, আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গাটা ভালো নয়। কেন, চুরি ডাকাতি হয়? না না, কার কি আছে যে চুরি ডাকাতি হবে? অন্য উপদ্রব হয় এখানে, আপনারা থাকতে পারবেন না, কেউ থাকে না এখানে। বিমান বলল, অন্য উপদ্রব মানে ভূতের উপদ্রব বলছো? তাহলে শুনুন, ভূতে আমরা বিশ্বাস করি না, আর ভূত বলে যদি কিছু থাকেও, তাহলে আমাদের উপদ্রবে তারাই পালাবে এখান থেকে। মাঝিটা এবার গম্ভীর মুখে আমার দিকে তাকাল। তারপর খুব রাগত স্বরে বলল, বাবু, আমার মাথার চুল পেকে গেছে। আপনারা এখনো ছেলে মানুষ, অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলুম আমি। ওনাদের সম্বন্ধে একটু ভেবে চিন্তে মন্তব্য করবেন,
বুঝতে পারছি আপনাদের নিয়তি আপনাদের মুখ দিয়ে এসব বলাচ্ছে, তবু বলছি শহর বাজারে যা করেন এখানে কোনো রকম গোয়াতুর্মি করবার চেষ্টা করবেন না, এ বড় খারাপ জায়গা। বিমান বলল, বেশ তো, পরীক্ষা হোক, আপনাদের কুসংস্কার বড় না আমাদের সাহস? যা ইচ্ছে করুন, আমি এখানকার ব্যাপার জানি বলেই সাবধান করে দিলুম আপনাদের। আর একটু পরেই পাড়ি দেব আমরা সাগর দ্বীপে, কেউ থাকবে না এখানে, তখন মরবেন। প্রশান্ত বলল, সাগরদ্বীপ এখান থেকে কত দূর? তা দূর আছে বই কি, বরং চলুন আপনারা আমাদের গ্রামে। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাত্রে ভূতের সঙ্গে ডান্স না করে কি করে যাই বলুন? মাঝিয়ার আমাদের সঙ্গে কোনো কথা না বলে পাশের একটি নৌকার পাটাতনে উঠে ভাত খেতে বসে গেল। আমরা তখন নিজেদের মনে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন ঝাউবনের ভেতর হঠাৎ একটি দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা হাল আমলের নয়, বহু পুরনো, দেখে কোনো রাজবাড়ি বলে মনে হলো। আমি বিমানকে বললাম, ওই দেখ বিমান। বিমান বলল, তাই তো রে, বাড়ি এখানে কোত্থেকে এলো? প্রশান্ত বলল, এগিয়ে চল তো দেখি, যদি এখানে কোথাও একটু থাকবার ব্যবস্থা ম্যানেজ করতে পারি। এমন সময় আমাদের পেছন থেকে কে যেন বলে উঠল, ওটা ভূতের বাড়ি। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বের করে হাসছে। বিমান বলল, তুমি কে বাবা? ঝাউবনের কেলেমানিক? তুমি নিজেই একটা ভূত নও তো? ছেলেটি বলল, আমার নাম কেলেমানিক নাকি? আমার নাম তো বিশু। তা বিশু হও আর শিশু হও, ওই বাড়িটা কাদের? রাজাদের। ও বাড়িতে এখন কেউ থাকে না, ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাত্রে ওখানে কুকুর ডাকে, বন্দুকের শব্দ শুনতে পাওয়া যায়, নাচ গানও হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো, মিথ্যে কথা বলছি না। প্রশান্ত বলল, আমরা ওই বাড়িতে এক রাত্রি থাকতে চাই। বিশু বলল, কেউ পারে না তো, তোমরা শখ মন্দ নও। ও কি বলে? আমার বাবা ওই বাড়ির বাগানের মালি ছিল, বাবাই থাকতে পারে না? তুই কখনো থেকেছিস ওই বাড়িতে? আগে বাবার সঙ্গে থেকেছি। আমি বললাম, আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি, তোর বাবাকে বলে একটু থাকবার ব্যবস্থা করে দিতে পারবি আমাদের? পারবো, তবে এখানে কেউ থাকে না, যারা থাকে ভূতে তাদের গলা টিপে মেরে ফেলে। বিমান বলল, গুল মারবার জায়গা পাসনি বেটা? কেউ যদি থাকেই না তো ভূতে গলাটা টেপে কার? তোর? বিশু এ কথার উত্তর দিতে পারল না। প্রশান্ত বলল, এই বাড়িতে থেকে তুই কাউকে মরতে দেখেছিস? না। তবে চল, তোর বাবার কাছে নিয়ে চল আমাদের। তোর বাবা ব্যবস্থা করে দিলে এই বাড়িতেই আমরা রাত্রিবাস করব আজ। বিশু আমাদের ওর পিছু পিছু আসতে বলে ঝাউবনের বাইরে এলো। তারপর ডান দিকের পথ ধরে কিছুটা এগোতেই দেখা গেল একজন বুড়ো মতো লোক জঙ্গল থেকে ঘাস কেটে থলির বস্তায় পড়ছে।
বিশু বুড়োর কাছে গিয়ে কানে কানে কি যেন বলল। বুড়ো তাড়াতাড়ি বস্তা রেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ওই রাজবাড়ির বাগানের মালি ছিলেন? আগে হ্যাঁ, আমরা জুনপুট বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকবার জায়গা পাচ্ছি না। আপনি কি পারেন ওই বাড়িটাতে আমাদের এক রাত্রি থাকবার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না, বাড়ির চাবি তো আমার কাছে। তবে কি জানেন, ওই বাড়িতে থাকা উচিত নয়, ওটা ভূতের বাড়ি। ও বাড়িতে এক রাত কেউ থাকলে সে পাগল হয়ে যায়। ওই বাড়িতে থেকে পাগল হয়ে গেছে এমন কাউকে আপনি দেখাতে পারবেন? না। তবে মিথ্যে ভয় দেখাচ্ছেন কেন? বুড়ো বলল, তা আমি বলি কি বাবু, আপনারা কাঁথিতেই ফিরে যান, এখানে রাত্রিবাস করবেন না। প্রশান্ত বলল, কেন, ওখানে কোনো দলের গোপন আড্ডা হয় বোধ হয়? না বাবু, গভীর রাতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, বন্দুকের শব্দ শোনা যায়। আমি বললাম, গোষ্ঠীর মাথা হয়। প্রশান্ত বলল, তবে হ্যাঁ, তুমি চাবি দিলে আজ রাত্রে ও বাড়িতে সত্যিই আলো জ্বলবে, নাচ গান হবে, বন্দুকের আওয়াজ অবশ্য শোনাতে পারবো না। আর এও দেখে রেখো, এই শেষ রাত আমরা তিনজনে আজ সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচবো যে আর কখনো ওই বাড়িতে ভূতের উপদ্রব হবে না। বুড়ো বলল, 1 মিনিট দাঁড়ান আপনারা, বলে হন হন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই ফিরে এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, নিন চাবি, কাল কখন ফিরবেন আপনারা? তা ধরুন ভোরবেলা। ঠিক আছে, আমি এখানেই থাকব, না থাকে বিশু থাকবে, চাবিগুলো ফেরত দিয়ে যাবেন। আর একটা কথা, ঘরের জিনিসপত্রের দয়া করে হাত দেবেন না, বাগানের ফুল ছিঁড়বেন না। আমি বললাম, না না, ওসব কিছু করব না আমরা। তারপর বললাম, আচ্ছা, এখন তো বেলা প্রায় 11টা বাজে, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যাবে? যান না, গ্রামে যান আপনারা, কোনো বাড়িতে টাকা পয়সা দিয়ে দেবেন, ওরাই রেঁধে দেবে। ফেরার সময় কারো কাছ থেকে একটা হ্যারিকেন চেয়ে আনবেন। আমাদের কাছে মোমবাতি আছে। তাহলে খুব ভালো। আমরা চাবির গোছাটা সঙ্গে নিয়ে প্রথমেই চলে গেলাম জুনপুট গ্রামে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এবং রাতের আহার সংগ্রহ করতে। যাওয়ার সময় দেখলাম সেই মাঝিরা তখন নোঙর খুলে সাগর দ্বীপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা তাদের দিকে, যাত্রাপথের দিকে আমরা চেয়ে থাকলেও তারা কিন্তু ফিরেও তাকালো না আমাদের দিকে। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম। সমুদ্র এখন আরো অশান্ত, আরো উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলছে। আমরা বালুচরের গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখেই ছুটে এলো, তারপর আমাদের আগে আগে চলতে লাগলো। আমি বললাম, কিরে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছিস, ভয় করছে না? বিশু বলল, ভয় করবে কেন, আপনারা তো আছেন, তাছাড়া দিনের বেলা ওখানে কিচ্ছু হয় না, ভূত আসে রাত্রিবেলা। তোরা দিনের বেলা ঢুকিস ওখানে? আমরা কোনো সময় ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো বাড়িতে, রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় পাঁচিল দিয়ে ঘেরা মস্ত দোতলা বাড়ি। গেটের তালাটার অবস্থা দেখে মনে হলো বেশ কয়েক বছর খোলা হয়নি দরজা। আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস ও আগাছায় ভরে আছে চারদিক।
আর চাপা গন্ধরাজ ম্যাগনোলিয়ার গন্ধে মম করছে। আমরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। বাড়িটা বাইরে যেমন পোড়ো বলে মনে হয়, ভেতরে কিন্তু তা নয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো দিন কতক আগে বুঝি কেউ এসে এখানে থেকে গেছে। আমরা নিচের তালা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। নিচে ওপর মিলে মোট 10 খানা ঘর রয়েছে বাড়িতে। বড় বড় ঘর, মাঝখানে একটি হল ঘর। বিশু বলল, এটা রাজাবাবুদের জলসাঘর। আমি বললাম, এই ঘরে থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায়? হ্যাঁ, এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরই খাট, আলমারি এবং নানা রকম দামি জিনিস দিয়ে সাজানো। খাটের ওপর পুরু গদি, দুধ সাদা বেডশিট দিয়ে ঢাকা, যেন এই মাত্র পেতে রেখেছে কেউ। কোথাও এতটুকু ধুলোর আস্তরণ নেই। বিমান বলল, রহস্যটা বুঝতে পেরেছিস? আসলে ভূতটুত কিছু নয়। এই বাড়ি রীতিমতো গোপনে ব্যবহার করা হয়, আর গ্রামের লোকেরা মনে করে ভূতের উপদ্রব হচ্ছে। বিশু বলল, আপনারা বিশ্বাস করছো না তো থাকো না রাত্রিবেলা, তারপর বুঝবে। প্রশান্ত বলল, ভূত যদি থাকে তাহলে আমাদের সঙ্গে দেখা হবেই। আমরা সারা রাত ধরে ভূতেদের সঙ্গে এই জলসাঘরে নাচ গান করব। তারপর কাল সকাল হলেই ভূতগুলোকে ধরে সোজা নিয়ে যাব তোদের গ্রামে। আমি বললুম, তুই আমাদের সঙ্গে থাকবি বিশু? তাহলে দেখবি ভূতগুলোকে কিরকম জব্দ করব আজ। বিশু বলল, না বাবা, দরকার নেই। বিমান বলল, তুই থাকলে হতো কি, তোকে দেখেই ভূত পালাতো। যা কালো তুই, ভূতেরা বোধহয় তোর চেয়ে ফর্সা। ভূত এলেই আমরা তোকে দেখিয়ে বলতাম, এই দেখো তোমাদের বাচ্চাকে আমরা ধরে রেখেছি। বিশু বলল, না, এ বাড়িতে কিছুতেই থাকবো না। আমরা খাবারগুলো ঘরের ভেতরে রেখে ওয়াটার বটলটা দেওয়ালের হুকে ঝুলিয়ে আবার চললাম সমুদ্র তীরে। কেননা সন্ধে হতে তো এখন অনেক দেরি। কি করব অতক্ষণ ওই বাড়িতে চুপচাপ বসে থেকে? বিশেষ করে সারাটা রাত যখন ওই বাড়িতে থাকতেই হবে, তার চেয়ে সি বিচে গিয়ে একটু ঘুরে বেড়ালে সমুদ্রের অনেক নতুন নতুন রূপ দেখতে পাবো। ঝাউবনে ঝাউয়ের হাহাকার শুনতে পাবো। আসলে সমুদ্র দর্শনের জন্যই তো আমাদের এখানে আসা। সমুদ্রে এখন ভাটার টান। জল যত সরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের ঝিনুকের খোলার বহর দেখা যাচ্ছে। আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরেই সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছে। দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো। এ মহিলা এখানে এলেন কোত্থেকে? হঠাৎ ঝাউবনের ভেতর থেকে এক স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম। তিনি আমাদের দেখে দূর থেকে বললেন, এই যে ভাইয়ারা, শুনছেন? যাক, মহিলা তাহলে একা নন। আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক আমাদের দিকে তাকিয়ে সহাস্যে বললেন, আপনারা কি তারাই নাকি মশাই? কারা? মানে যারা নাকি ওই ভূতের বাড়িতে রাত কাটাতে চান? আগে হ্যাঁ, আপনারা কি সত্যি ও বাড়িতে থাকবেন? তাছাড়া উপায় কি বলুন? এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া আর তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না। এখন গ্রীষ্মকাল, ইচ্ছে করলে আমরা এই ঝাউবনে বা বালির চড়াতে রাত কাটাতে পারতাম। তবে ভয়টা তো ভূতের নয়। ধরুন যদি সাপ কামড়ায়, সাপকে ভয় করি, তাই সাহসে ভর করে ওই বাড়িতেই রাতটা কাটাবো আমরা। তাছাড়া এও একটা অ্যাডভেঞ্চার। ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু ভূতকে চাক্ষুষ কখনো দেখিনি।
তাই জেদের বশে থাকছি ওই বাড়িতে। ভূত যদি থাকেও এই সুযোগে তাদের দেখাটাও পেয়ে যাব। যুবক উৎসাহিত হয়ে বললেন, তাহলে ভাই একটা কথা বলবো? বলুন। আজ রাত্রে ওই বাড়িতে আমাদেরকেও আপনাদের সঙ্গী করে নেবেন? সে কি, ভয় করবে না আপনাদের? আমরা দুজনে হলে হয়তো ভয় করত, কিন্তু আপনারা যখন আছেন তখন আর ভয় কি? আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে আমরা থাকি না কেন, তবু আমরা তিনজন। আপনাদের পেয়ে আমাদেরও বুকে বল এলো। আর কিছু না হোক সারা রাত গল্প করেও কাটাতে পারবো। যুবক অদূরে ঝিনুক কুড়োতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন, সাথী, একবার শুনে যাও। মহিলা এক কোচর ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজন যারা ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছেন। আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে। মহিলা খুব খুশি হয়ে বললেন, অজস্র ধন্যবাদ। আমি বললাম, আপনার ভয় করবে না? না ভাই, অত আমার ভূতের ভয় নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইয়ের সঙ্গে পেলে আমি এক রাত কেন 10 রাতও এই বাড়িতে কাটাতে পারবো। আমি বললাম, খুব ভালো হলো। আমরা অবশ্য কাল সকালে কাঁথি চলে যাব, কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি এ কথা কে বলল আপনাদের? সবাই বলছে। সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়ির অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে। আমি বলেছি গো। অদূরে মালিবুড়োকেও দেখা গেল। মালিবুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে বলল, এই তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখছি। তা ভালোই হয়েছে, দল বেঁধে থাকুন। তবে আমি এখনো বলছি, যা করছেন ঠিক করছেন না। সূর্য তখন অস্ত গেল। মালিবুড়ো বলল, যান, একান্তই যাবেন যখন তখন এই বেলা চলে যান, আর দেরি করবেন না। বিশু হঠাৎ বলল, বাবা, আমি যাব ওদের সঙ্গে? মালিবুড়ো লাফিয়ে উঠল, খবরদার, ওই বাড়িতে কেউ যায়? তুই যদি যাস তো আমার যেতে আপত্তি কি? বিমান হঠাৎ ধরে বসল। আচ্ছা, কেন আপনারা অহেতুক ভয় পেয়ে এত ভীত হচ্ছেন? কবে কি হয়েছে তা কে জানে? আমরা এতজন যখন আছি তখন ভয় কি? আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না, আর আপনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। আপনি নিজে এক রাত থেকেই দেখুন না, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন ভূত আছে কি নেই। কিন্তু বাবু, ওই বাড়ির ভেতর থেকে গান বাজনার আওয়াজ আমি নিজের কানে শুনেছি। একটা কুকুর কি সাংঘাতিক রকমের চিৎকার করে ডেকে ওঠে। রাতের অন্ধকারে ওই বাড়ির ভেতর থেকে আলো জ্বলে। সেই জন্যই তো বলছি, আজ রাত্রিরে আমাদের সঙ্গে থেকে আপনি নিজের চোখেই দেখে আসবেন ওখানে কি হয় আর না হয়। মালিবুড়ো একটু ভেবে বলল, আবার ওই বাড়িতে আপনারা আমাদের ঢোকাবেন? ঠিক আছে, আপনারা যান। আমরা খাওয়া দাওয়া সেরে রাত্রে শোয়ার সময় যাব। যাক, পথে এসেছেন দেখছি। ভূত থাকলেও ভূত আপনাদের কি করবেটা শুনি? গলা টিপে মেরে ফেলবেই তো? যদি মেরেই ফেলে তাতেই বা হয়েছেটা কি? বলি, বয়স তো যথেষ্ট হয়েছে, আর কদিনই বা বাঁচবেন? মালিবুড়ো বলল, যান, তাড়াতাড়ি যান, ফটকটা খোলা রাখবেন, আমরা সময় মতো যাব। মালিবুড়োকে বিদায় দিয়ে আমরা 5 জনে ঝাউবনের ভেতর দিয়ে সেই পোড়ো বাড়িতে এসে ঢুকলাম। সঙ্গে টর্চ ছিল।
টর্চের আলোয় পথ দেখে দোতলায় উঠে পাশাপাশি দুটো ঘর নিয়ে আমরা রেডি হলাম। বাতি জ্বালালাম। মহিলা তো ঘর দেখে দারুণ খুশি। আহ, এমন চমৎকার ঘর, খাট বিছানা, রাজবাড়ি একটা। এরা বলে কিনা ভূতের বাড়ি। আমার তো মনে হচ্ছে সারা জীবনে এখানেই থেকে যাই। আমি বললাম, সত্যি কি সংস্কার বলুন তো মানুষের। এরপর আমরা গোটা বাড়িতে দাপিয়ে বেড়ালাম। তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে উঠলাম। আহ, কি শান্তি! মাথার ওপর নক্ষত্র খচিত কালো আকাশ। আমি রাতের নীরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে উঠলাম। বললাম, ভূত বাবাজি, আমরা আজ রাত্রে আপনাদের অতিথি। আপনারা কোথায়? মহিলা খিলখিল করে হেসে জোরে উত্তর দিলেন, সাড়া দেব না। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বললাম, তা বললে কি হয়? বলুন না কোথায়। মহিলা হেসে লুটোপুটি খেতে খেতে উত্তর দিলেন, আমি এইখানে আপনাদের সামনে। আপনার নামটা জানাবেন দয়া করে? হ্যাঁ, আমার নাম স্বাতী। যুবকও অমনি হাসতে হাসতে বললেন, আমার নামটাও জেনে নিন, আমার নাম অরুণ কুমার। এবার আমরা সকলেই হো হো করে হেসে গড়িয়ে পড়লাম। আমি বললাম, যাক, আজ রাত্রে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব। যুবক অর্থাৎ সেই অরুণ কুমার বললেন, সত্যি আপনাদের পেয়ে যে কি ভালো লাগছে আমাদের, না হলে আমরা দুজনে তো হাঁপিয়ে উঠেছিলাম। স্বাতীদি বললেন, চলুন, বেশি রাত করে লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি আর মাংস আছে। আমরাও মুড়ি মিষ্টি নিয়ে এসেছি। স্বাতীদি ঠোঁট উল্টে বললেন, এ রাম, মুড়ি কে খাবে? মুড়ি আমি খেতে পারি না, তার চেয়ে মিষ্টিগুলো বরং কাজে লাগান। আপনারা বসুন, আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি। আমি বললাম, না না স্বাতীদি, একলা যাবেন না, কাউকে সঙ্গে নিয়ে যান। প্রশান্ত, তুই বরং যা। কোনো দরকার নেই, এত ভূতের ভয় আমি করি না। তা বলছিলাম কি, আপনাদের সঙ্গে খাবার জল আছে তো? আছে, আমাদের ঘরে দেওয়ালের হুকে ওয়াটার বটলটা ঝুলিয়ে রেখে এসেছি। স্বাতীদি সিঁড়ির দরজার কাছে যেতেই আমি আবার বাধা দিলাম, শুনুন, একলা যাবেন না কিন্তু। স্বাতীদি হেসে বললেন, আমি একলাই যাব। আমি অরুণ বাবুকে বললাম, দাদা, ওর কথা শুনবেন না, আপনি বরং ওর সঙ্গে যান। বলা যায় না তো, যদি কিছু দেখে ভয় পায়। অরুণবাবু বললেন, ঠিক আছে, বলে স্বাতীদির সঙ্গে গেলেন। একটু পরেই সবকিছু নিয়ে ওপরে উঠে এলেন ওরা। তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি, মাংস আর রসগোল্লা খেলাম। খেয়ে জল টল খেয়ে ঘড়ি দেখলাম, রাত 12টা। স্বাতীদি বললেন, আর ছাদে নয়, এবার নিচে চলুন। ওহ, কি আনন্দের দিন আজ! আমার চোখে তো একটু ঘুমাচ্ছে না। চলুন, এবার আমরাই সারা রাত ধরে গান, নাচ, চেঁচিয়ে হল্লা করে ভূতেদের উপদ্রব করি। এমন উপদ্রব করব যে ভূত বলে কিছু আছে, আর যদি থাকেও তারা যেন পালিয়ে যায়। বিমান বলল, ঠিক কথা। আমরা যেই উঠতে যাব, অমনি কোথা থেকে একটা কেঁদো কুকুর এসে হাজির হলো সেখানে। স্বাতীদি লাফিয়ে উঠলেন, ও মা, এ কি, এ কি, এখানে কুকুর এলো কোথা থেকে? কুকুরটা তখন স্বাতীদির পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। প্রশান্ত বলল, এই হচ্ছে তাহলে পোড়ো বাড়ির ভূত, রাত্রিবেলা চেঁচাবে আর লোকে ভাববে ভূত ডাকছে। কুকুরটা এবার স্বাতীদিকে ছেড়ে আমাদের এঁটো পাতাগুলোর ওপর লাফিয়ে পড়ল। তারপর কড়মড় করে মাংসের হাড়গুলো খেতে লাগলো চিবিয়ে। আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এলাম। নেমে এসেই দেখি আমাদের ঘরের পাশে মালি বুড়ো আর বিশু চুপচাপ বসে আছে। স্বাতীদি বললেন,
এই তোমরা এখানে কেন? যাও নিচের ঘরে যাও, এখানে আমরা শোবো, হল্লা করব, সারা রাত ঘুমোতে পারবে না তোমরা। আমি মালিবুড়োকে বললাম, হ্যাঁ সাঁতিদি ঠিকই বলেছেন, তোমরা নিচের ঘরেই যাও, নইলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। তারপর বিশুকে বললাম, কিরে বেটা, কেমন বুঝছিস? বিশু হেসে বলল, আপনারা শহরের লোক, সাহস আছে আপনাদের। যা এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমোবে যা, ভয় পেলে ডাকিস। মালিবুড়ো হঠাৎ বলল, জলসা ঘরের দরজা খুলল কে? আমরা খুলেছি, ওটা এক্ষুনি বন্ধ করে দিন। সাথীদি বললেন, থাক না খোলা, আজ রাত্রে আমরাই যদি এখানে গান বাজনা করি। মালিবুড়ো সাথীদির কথার উত্তর না দিয়ে বলল, এই ঘর অভিশপ্ত, এ ঘরের দরজা খুলবেন না, কোনো রকমে রাতটা কাটিয়ে চলে যান এখান থেকে। আমি বললাম, না, আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজাই খুলে দেব আমরা। এই বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের এখানে থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। ঠিক আছে, যা ভালো ভোজন করুন, বলে মালিবুড়ো বিশুকে নিয়ে চলে গেল। ওরা চলে গেলে আমরা কেউ আর শোবার ঘরে না ঢুকে জলসা ঘরে ঢুকলাম। বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসা ঘর, এই ঘরেই একসময় নাচ গানের ফোয়ারা ছুটত। তা যারা সেসব করতো তারা কোথায় লুকোলো বাবারা? শোনাও না একটু তোমাদের গান বাজনা। সাথীদি বললেন, হ্যাঁ ঠিক কথা, এই পোড়ো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কেন আমাদের সঙ্গে এই রকম করছে? যা হোক, শোনানো উচিত। প্রশান্ত বলল, যদি অশরীরী কেউ থাকে এই বাড়িতে তাহলে আমি 1, 2, 3 বলছি, 3 বলবার সঙ্গে সঙ্গেই সাড়া দেবে, নইলে জানবো এখানে কেউ নেই, সব ভাঁওতা। বলেই প্রশান্ত হাত দিল, 1, 2, 3। কিন্তু না, কোনো সাড়া শব্দই কোথাও থেকে এলো না। প্রশান্ত বলল, তাহলে আমরাই শুরু করি, আজ রাতে জলসাঘর আবার ভরে উঠুক গানে গানে। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা প্রশান্ত ধরতেই সুরে সুর মিলিয়ে আমি কণ্ঠ দিলাম। তারপর বিমানের দেখা দেখি সাথীদিও সুরেলা গলায় গান ধরল। অরুণবাবু চুপ করে রইলেন না, সবকটা কণ্ঠ একত্রিত হয়ে জলসাঘর ভরিয়ে তুলল একেবারে। গান শেষ হলে আমরা হো হো করে হেসে লুটিয়ে পড়লাম। রাত তখন 1টা। প্রশান্ত বলল, আর কি, এবার শুয়ে পড়া যাক। সাথীদি অবাক হয়ে বললেন, ও মা, শোবে কি? শোয়ার পরে যদি চুপি চুপি ভূতেরা আসে? আজ কোনো শোয়াটোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। বিমান বলল, ঠিক, শুলেই গোলমাল, তার চেয়ে আমি বলি কি সাথীদি, আপনি একটা গান ধরুন, খুব ভালো গলা আপনার। সাথীদি বললেন, একা একা শুধু গলায় কি গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। অরুণবাবু বললেন, এই তো ঘরের কোণে একটা হারমোনিয়াম রয়েছে দেখছি। সাথীদি বললেন, কবেকার পুরনো, ওতে আওয়াজ বেরোবে? বলে হারমোনিটা কাছে টেনে রিডগুলো টিপে দিতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ বিছে কামড়ালে যেমন হয় ঠিক সেইভাবে লাফিয়ে উঠলেন সাথীদি। একি, আমার সারা গা কেন জ্বলে যাচ্ছে, আমার যেন কিরকম হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আমার। অরুণবাবু উঠে গিয়ে সাথীকে ধরলেন, না না, ও কিছু নয়, কি কষ্ট হচ্ছে তোমার? আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, এত রাত জেগে হই হল্লা করছো, একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বললেই কি হয়?
এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার ঢের ভালো। বলার সঙ্গে সঙ্গেই অরুণ কুমার ফিরতে দাঁড়ালেন। তারপর দেওয়ালে আটকানো বন্দুকটা নিয়ে এসেই উঁচিয়ে ধরলেন সাথীদের দিকে। আমরা চিৎকার করে উঠলাম, আরে আরে এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি করে মারবেন নাকি? অরুণ বাবু, থামুন থামুন, সরে যাও তোমরা, ওকে আমি শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেছে। সাথীদের বুক রক্তে ভেসে গেল। সাথীদি আ করে মেঝের ওপরে লুটিয়ে পড়লেন। বন্দুকের ছাদের ওপর একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। হঠাৎ দেখা গেল কুকুরটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সাথীদের ওপর। এ কি করে সম্ভব? এ তো সেই কুকুরটা যেটাকে আমরা ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এসেছি। আবার গর্জে উঠল বন্দুক। কুকুরটা পরে যন্ত্রণায় কোকিয়ে স্থির হয়ে গেল। অরুণ কুমার হঠাৎ সাথীদের দিকে ঝুঁকে পড়ে বললেন, এ কি করলাম আমি? আমি কি সত্যি মেরে ফেললাম তোমাকে? সাথী, তুমি কথা বলছো না কেন? কথা বলো। এইসব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালি বুড়ো বিশু ছুটে এসেছেন উপরে। হয় বিবর্ণ মুখে দরজার একপাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওরা। মেঝের পড়ে থাকা রক্তাক্ত সাথীদের দিকে চেয়ে চোখের পাতা ঠেলতেও ভুলে গেছে যেন। অরুণ কুমার চোখ লাল করে বললেন, তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দেখতে এসেছিস? আতঙ্কে থমথম করছে ওদের মুখ। মালিগুলো কাঁপা কাঁপা গলায় বলল, এ কি করলেন দাদাবাবু? আপনি সত্যি সত্যি মেরে ফেললেন বৌদিমণিকে? স্টপ ইউর ওয়ার ননসেন্স। তোদেরকে আমি গুলি করে মারবো। এই বাড়ির একটি প্রাণীকেও জীবিত রাখবো না আমি। যেমন তোদের সাথীকে মেরেছি ঠিক সেইভাবেই তোদেরকেও মারবো। মালি বুড়ার বিশু তখন চোখের পলকে ছুটে পালালো সেখান থেকে। অরুণ কুমার বন্দুক উঁচিয়ে তাড়া করলেন তাদের। কোথায় পালাবি বাছাধন? আমরা বিস্মিত বিমূঢ়, কি যে হচ্ছে, কেন হচ্ছে, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না তার। তবু আমরা ছুটলাম ওদের পিছু পিছু। যেমন করেই হোক এই হত্যালীলা বন্ধ করতেই হবে। বিমল বলল, কি হচ্ছে অরুণ বাবু? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি জানেন খেয়ালের বশে কি কি কাণ্ড করছেন আপনি? আমরা সবাই যে এক ধার থেকে অ্যারেস্ট হয়ে যাব। অরুণ কুমার তখন বারান্দার কাছে ছুটে গেছেন। বিশু এক লাফে গেট পার হয়ে গেল, কিন্তু মালি বুড়ো পারল না। যেই না গেটের কাছে আসা, অমনি ওপর থেকে শব্দ হলো গুম। মালি বুড়োর দেহটা ছিটকে পড়ল একটা ম্যাগনোলিনার গাছের কাছে। কে জানে, হয়তো ওই গাছটাই মালি বুড়ো একদিন যত্ন করে বসিয়েছিল নিজের হাতে। অরুণ কুমার এবার তত্তরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওর পিছু পিছু। অরুণ কুমার গেট পেরিয়ে ছুটে চললেন ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। ওই তো বিশু, সেও ছুটছে প্রাণের দায়ে। ওকে বাঁচাতেই হবে। অরুণ কুমারের বন্দুক আবার গর্জে উঠল। অসহায় বিশুর কাতর আর্তনাদ শোনা গেল। অরুণ বাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। তারপর ওর বুকে একটা পা রেখে অল্প একটু চাপ দিয়ে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শেষ হয়ে গেছে। আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে। সেটা আমি নিজের জন্য রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার ওপর আমাদের অতিথি, সেই জন্যই কিছু বললাম না। তবে ভবিষ্যতে এ বাড়িতে আর কখনো রাত্রিবাস করবার চেষ্টা করবেন না। যান, চলে যান। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা গ্রামে পৌঁছে শুনলাম, গতকাল আমরা বিশু, মালি বুড়ো, সাথীলেখা এবং অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। 1930 সালের এক ভয়ঙ্কর রাতে কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি ওইভাবেই মারা পড়ে গিয়েছিল। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর আমার এইরূপ গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে যখনই আমি যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আমার প্রতিনিয়ত বন্ধুদের উদ্দেশ্যে আমি আরও একবার বলছি, আমার তরফ থেকে রইল অসংখ্য ভালোবাসা। আর যিনারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে তাদের উদ্দেশ্য বলছি, আমার তরফ থেকে থাকলো অসংখ্য ধন্যবাদ। যতক্ষণ না নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।